কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের যে আইনি সচেতনতা শিবির শুরু হয়েছে সেই সম্বন্ধে আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মাননীয়া দেবযানী বোস মহাশয়, সাব ডিভিশনাল সিভিল জজ, আরামবাগ মহকুমা আদালত, সম্মানীয় প্রতিনিধি সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি আরামবাগ। সকলকে প্রণাম। আগে একটু শুনি এখানে কোন কোন ক্লাসের স্টুডেন্টরা আছে। আমি বুঝতেই পারছি না এখানে স্টুডেন্টরা আছে না বড়রা কথা বলছে, শুধু বড়রাই কথা বলে যাচ্ছে। কোন কোন ক্লাসের স্টুডেন্টরা আছে বলুন, বলো কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি? 5 to 12 বড় হয়ে গেছে সবাই, তাই না? বেশ, তো আজকে যে বিষয়ের উপরে এই অনুষ্ঠানটা হচ্ছে তোমাদের আইনি সচেতনতা শিবির। হ্যাঁ, আমি তো জজ, আমাকে দেখে ভয় লাগছে? ভয় লাগছে না তো? আমার বয়স তোমাদের বয়স একই, মোটামুটি একটু অল্প নিচ্ছে, বেশি ভয় লাগার দরকার নেই, ভয় লাগবেও না। আচ্ছা, তো এখানে যে আইনি সচেতনতা শিবির হচ্ছে, আইনের বিষয়ে তো মোটামুটি আমরা অল্প বিস্তর জানি, এখানে অনেকে বসে আছেন, তাদের সবার কাছ থেকে অনেক কিছু জানবো। আমি তাহলে একটু অল্প অন্য কথা বলি, ঠিক আছে? তাহলে ভালো হবে ব্যাপারটা। আচ্ছা, তোমাদের স্কুলে মিড ডে মিল আছে? কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি খাবার দেওয়া হয়? 5 থেকে 8। ভেরি গুড। আচ্ছা, কে কে খায় আর কে কে থালা নিয়ে অন্য জায়গায় দৌড়ায়? বলো, সবাই খায়? সবাই খায় না তো? সবাই খায়, ভালো ভালো খাবার দেয়। তাহলে বলতে হবে আমাদের স্কুলে যেখানে আমরা এসছি আমাদের পরিকাঠামো সত্যি ভালো, যদি তোমরা সবাই খাও। এই যে আমাদের মিড ডে মিল, এটা কেন দেওয়া হয়? আমাদের আগে যিনি বললেন স্যার, উনি বললেন যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশন, মানে তোমাদেরকে পড়াশোনা যাতে করায়, তোমাদের মা বাবারা যাতে স্কুলে পাঠায়। স্কুলে তো সারাদিন না খেয়ে পড়াশোনা করা যাবে না, না খেয়ে কোনো পড়াশোনা মাথায় ঢোকে না। তো সেই জন্য এই ব্যবস্থা যে আমাদের খাদ্য সুরক্ষা আইন আছে তাতে বলা হয়েছে, সেই অনুযায়ী এখানে আমাদের মিড ডে মিল দেওয়া হয়। এবারে আমার অনেক পরিচিত আছে, অনেকজন আছে। এই কথাগুলো আমি একটু শিক্ষক শিক্ষিকা এবং যারা নন টিচিং স্টাফ তাদের সবার জন্য বলছি। আমার দেখা অনেকে আছেন যারা এই কাজ করেন এবং তাদের ঘরে এই মিড ডে মিলের যে প্রকল্প শুরু হয়েছে তারপর থেকে তাদের ঘরে আর কোনো খুব একটা অভাব হচ্ছে না, সব খাবার দাবার তাদের ঘরে যাচ্ছে। কিন্তু বাচ্চারা কতটা পাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বাচ্চারা আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে অপুষ্টিতে না ভোগাই। তার জন্য আমাদের দেখতে হবে যে আমরা ঘরে তো যা হচ্ছে, কিন্তু বাইরে যতটুকু আমরা এখানে যা আছে তাই দিয়ে আমরা যতটুকু বাচ্চাদেরকে দিতে পারছি সেইটা যেন আমরা দিতে পারি। না পারলে হচ্ছে তোমরা যদি দেখো যে না হচ্ছে না, এই খাবারটা খুব বাজে দিচ্ছে, দিন দিন খাবার বাজে হয়ে যাচ্ছে, তার জন্য তোমরা কিন্তু তোমাদের যদি অভিযোগ থাকে সে অভিযোগ মা বাবাদের বলতে পারো। মা বাবারা এখানে যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বলতে পারে। হ্যাঁ, তারপরে আরেকটা কথা বলি, তোমরা সবাই জানো যে আমরা স্যারও আগে বললেন যে 14 বছরের যারা বাচ্চা 1 থেকে 14 বছর তাদের জন্য পরিশ্রম না করা বা তাদের লেবার না দেওয়া, তার জন্য আমাদের প্রভিশন আছে যে আমরা যদি তাদেরকে কাজ না করাই তাদেরকে যেন পড়াশোনাটা করাই। এবারে ধরুন কারোর বাবা জমি মজুরি করে, কারোর বাবা রাজমিস্ত্রি, তারা কি ভাববে যে আমার 10 বছরের ছেলের 10 বছর বয়স হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে,
এবার ছেলেটাকে নিয়ে একটু ওই কাজটা শেখাই, তাহলে বড় হয়ে ওই কাজটা ভালো করে করতে পারবে। সেই জন্য 10 বছর বয়সে তোমার বাবা তোমাকে নিয়ে গেল, এটা ছেলেদের জন্য। এবার তোমাকে যে নিয়ে গেল, তুমি কাজ করলে শিখলে ঠিকই আছে, কিন্তু তোমার বাবা মার উদ্দেশ্যে আমি এটা বলছি যে যদি আমরা এটা ধরুন তাকে আমরা 14 বছর অব্দি পড়াশোনা করাই। 14 বছর মানে কি? 14 বছর মানে হচ্ছে মাধ্যমিক। হ্যাঁ, মাধ্যমিক হলে তো 14-15 বছর হয়। এবার মাধ্যমিক অব্দিও অন্তত যদি আমরা তাকে পড়াশোনা করাই, সে ছেলেটার মাথায় একটু পরিণত হলো, সে কিছু শিখলো, সে কিছু বুঝলো, তার এই যে শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে এলো, তাদের সঙ্গে অনেক কিছু শিখলো, সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে তারা তো অন্য ভালো কাজও করতে পারতো, আরেকটু হয়তো বেটার মাইনে পেত, আরেকটু হয়তো বেশি রোজগার করতে পারতো। সেই রোজগারটা তারা করতে পারছে না, কেননা তাকে আমি 10 বছর বয়স থেকে খাটাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এইটাও মা বাবাদের জন্য বলছি। তো আপনারা যদি একটু কষ্ট করে এই বাচ্চাগুলোকে অন্তত 14 বছর অব্দি পড়াশোনা করান, তাহলে তার একটা ভালো ফল আমরা পরবর্তীকালে সমাজে দেখতে পেতে পারি, তাই তো? এবার আরেকটা বিষয় বলি, যেটা একটু বলার ব্যাপার, এবং এখানে তো তোমরা ক্লাস 12 অব্দি আছে, তাই তো? ক্লাস 12 অব্দি থাকলে সবাই আমি বড় হয়ে গেছে, সবাই বুঝতে পারছে। আমাদের আইনে মেয়েদের বিয়ের বয়স হচ্ছে 18 আর ছেলেদের হচ্ছে 21। হ্যাঁ, তার আগে বিয়ে দেওয়া বলে যে তার আগে আইন করা হয়েছে যাতে বিয়ে না দেওয়া হয়। এবার আইনটা কেন করা হয়েছে? এমনি তো কোনো কারণে এমনি কিছু হয়নি, সব কিছু পিছনে একটা কারণ থাকে। এই আইনটা করা হয়েছে এই কারণে, এই যে মেয়ে যে তোমরা ছোট ছোট মেয়ে, তাহলে তোমাদের ধরো 18 বছরের আগে বিয়ে হয়ে গেল, বাবা বা বাড়ি থেকে বিয়ে দিল। এবার মা বাবারা বাড়ি থেকে বিয়ে তো দিচ্ছেন, কিন্তু তারা বুঝতে পারছেন না এই যে আইনটা করা হয়েছে এর কারণ হলো এই তোমাদের যে মানে যে কোনো দেখুন 18 বছরের নিচের বাচ্চা, তাদের শারীরিক এবং মানসিক দুটোই একটা ক্ষমতার প্রয়োজন হয়। সেই জন্যই 18 বছর বয়সটাকে ধারণ করা হয়েছে। যদি শারীরিক এবং মানসিক ক্ষমতা না থাকে, তারপরে পরবর্তীকালে গিয়ে দেখবেন সেই মেয়েটার হয়তো খুব জটিল কিছু রোগ হয়েছে। আজকাল আমরা খুব এগুলো দেখতে পাচ্ছি যে ইউটেরাস ক্যান্সার, এটা সেটা, মানে যে খুব জটিল রোগ, সেই রোগগুলোর পিছনে অনেক টাকা খরচা, অনেক কষ্ট। সেই কষ্টটা কেন দিলাম না? আমি মেয়েটাকে 18 বছরের আগে বিয়ে দিয়ে দিয়েছি, সেই কারণে আমি খুব কষ্ট দিলাম ওকে। এবং সেটা এখন সে বুঝছে না, সে হয়তো 10 বছর পরে গিয়ে সেটা বুঝবে, তখন তাকে ওটা ভুগতে হবে। তো সেই কারণে একটা আমরা যত পরিণত হই, সেই জন্য একটা বয়স বাঁধা হয়েছে যে 18 বছর মেয়ে বিয়ে। এবার আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে, ধরো তোমরা 18 বছরের আগে তোমাদের মা বাড়ি থেকে বললো আমার মেয়ে আমি বিয়ে ঠিক করে ফেলেছি। এইবারে তোমাদের সেটা পছন্দ হলো না, তোমরা দেখছো কাউকে বলাও যাচ্ছে না, কোনো প্রতিবাদও করা যাচ্ছে না, তাহলে তোমরা কি করতে পারো? তার জন্যই এই সমস্ত ব্যবস্থা, মানে এই এত ব্যবস্থা তার জন্য। অথবা হয়তো দেখা গেল যে তোমার কাউকে পছন্দ হয়েছে, এবার তুমি আচ্ছা মা বাবা যাকে পছন্দ হয়েছে তাকে পছন্দ হয়নি, অন্য একটা কাউকে পছন্দ হয়েছে, তোমার মনে হচ্ছে তার সঙ্গে যাওয়া হয়। এবার তুমি 18 বছরের আগেই তার সঙ্গে চলে গেলে, এবার তাতে একটা বহুত সমস্যা, সে বিশাল সমস্যা। সেই সমস্যাটা কিন্তু তোমাদেরকে ভুগতে হবে। এটা আমি বাচ্চাদের জন্য বলছি, তোমাদের জন্য কেন কি? 18 বছরের হয়নি, তোমরা চলে গেছো, এবার তখন তোমার মা বাবা কি করবে? থানায় গিয়ে পুলিশ ইন্সপেক্টর আছেন, তাদের কাছে গিয়ে কমপ্লেন করবে। তারা কি করবে? তোমাদের নিয়ে চলে আসবে। এবার ধরে নিয়ে আসার পরে কি হবে? ধরে নিয়ে আসার পরে যেটা হবে, তোমাদের গতি হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে সেই মা বাবার কাছে ফিরত যেতে হবে, যেখানে গিয়ে মা বাবা কিন্তু অন্য জায়গায় অন্য কোথাও একটা বিয়ে দিয়ে দিতে পারে, অথবা কোথাও একটা হোমে পাঠিয়ে। সেই হোমেরও খুব, আমাদের দেশে অন্য দেশে ভালো অবস্থা, কিন্তু আমাদের দেশে সেই হোমগুলোর খুব একটা ভালো পরিকাঠামো নয়, সেখানেও গিয়ে খুব কষ্ট করে থাকতে হবে। তো তার থেকে বুদ্ধিমানের কাজ যেটা, সেটা হচ্ছে 18 বছর অব্দি নিজেকে এই বিপদগুলো থেকে বাঁচিয়ে রাখা, যাতে আমি না 18 বছরের পরে গেলে এইগুলো সমস্যাগুলো করতে হবে না। এবং মা বাবাদের কাছে অনুরোধ, আপনারা যদি ওনাদের বাচ্চাদেরকে 18 বছরের আগে বিয়ে দেওয়ার জন্য এরকম ভাবে পিড়াপিড়ি করেন, সেক্ষেত্রে তো ওদের মনে একটা এফেক্ট হবে। ওরা ভাববে যে না, মা বাবা আমার সঙ্গে এরকম করছে, তাহলে আমি অন্য আরেকজনের সঙ্গে যাই যেখানে আমি ভালো থাকতে পারি। এই করে আমাদের
কোর্টে মামলা বেড়ে যাচ্ছে। তো এর থেকে বেরিয়ে আসার উপায় কিছু না, নিজেদেরকে একটু বোঝানো যে অন্তত 18 বছর পর্যন্ত আমি মেয়েটাকে রাখি না নিজের কাছে, কি অসুবিধা আছে, খুব বেশি হলে একটু কষ্ট হবে, তারপর তার জন্য তো এইখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে, সেটা যদি আপনাদের শিক্ষক শিক্ষিকারা ভালোভাবে প্রোভাইড করেন, একটা বেলা খাওয়া তো এখান থেকেই হয়ে যাবে। হ্যাঁ, একটু যদি নিজেদের বাচ্চাদের প্রতি আমরা দায়িত্বশীল হই, আর কিছু না, তাহলেই অনেকটা আমরা অনেক কিছু অনেক উন্নত হতে পারি। হ্যাঁ, এই হচ্ছে কথা। আরেকটা বিষয় বলি, সেটা বলাটা জরুরি, সেটা হচ্ছে এইটাও কিছুটা মেয়েদের জন্যই বেশিরভাগ বলছি। মেয়েদের অনেক ধরনের সমস্যা থাকে, অনেক রকমের সমস্যা। হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কাউকে সে বলতে পারছে না, কোনো শিক্ষক কিংবা কোনো বাড়ির কেউ, হয়তো বাড়িতে থাকে এমন কেউ, কিংবা পাড়ার কেউ, কিংবা কোনো ফেসবুকে, এখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ সবার কাছে ফোন আছে, তাদের আলাপ হয়েছে, তাদের কেউ তোমাদেরকে কোনোভাবে বিরক্ত করছে, কোনো কিছু করছে, কোনো রকম সমস্যা হচ্ছে, এবং দিনের পর দিন সেটাতে তোমাকে ভুগতে হচ্ছে। তোমার মনে হচ্ছে যে আর আমি এইটা ভুগবো না, আমি কেন ভুগবো, আমি ভুগতে পারছি না। তুমি মা বাবাকে বলতে পারছো না, তাহলে তুমি কোথায় যাবে? কোথাও তো গিয়ে একটা বলতে হবে, না হলে না বললে আমার বক্তব্য একটাই, নিজেদেরকে অত্যাচারিত হতে দিও না। কোথায় গিয়ে তুমি বলতে পারবে তোমার কথাটা? তোমার বলার জন্য আমরা এখানে যারা আছে, আমরা আছি তোমাদের কথা শোনার জন্য। এখানে আমাদের প্রত্যেকটা কোর্টে, এটা আমি বড়দের জন্য বলছি, সবার জন্যই বলছি, প্রত্যেকটা কোর্টে আমাদের একটা করে আইনি সহায়তা কেন্দ্র থাকে। সেই আইনি সহায়তা কেন্দ্র অব্দি শুধু তোমাদেরকে একটু পৌঁছাতে হবে। পৌঁছানোর কাজটাও এনারা করে দেবেন। এই যে বিহার আইনি শিশু কল্যাণ সমিতি, এনাদের ফোন নাম্বার আছে, কিছু না, তোমাদেরকে শুধু একটু এগিয়ে আসতে হবে। কিংবা বাবা মা যারা হয়তো জানেন যে এরকম সমস্যা হচ্ছে, আমি তার কিভাবে করবো, আমি তার সঙ্গে লড়তে পারবো না, নিশ্চয়ই আপনি লড়তে পারবেন। এবং লড়ার জন্য আপনাকে একটুখানি এগিয়ে এসে এনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রত্যেকটা কোর্টে আমাদের আইনি সহায়তা কেন্দ্র আছে। এবার আমি বলে দিই যে আইনি সহায়তা কেন্দ্রে কারা কারা সাহায্য পায়। যে কোনো মহিলা, যে কোনো বয়সের মহিলা সেখানে সাহায্য পায়, এবং পুরুষদের ক্ষেত্রে 1 থেকে 18 বছর পর্যন্ত, মানে 0 থেকে 18 বছর পর্যন্ত তো আছেই, তারা তো মাইনর, তারা যে কোনো চাইল্ড তারা সাহায্য পায়। এবং যদি মেজর হয়ে যান সেক্ষেত্রে একটা ইনকামের জায়গা আছে, যে বছরে 1 লাখ টাকার বেশি কম ইনকাম যাদের, তারা সমস্ত সাহায্য পান। যে কোনো হয়তো কি বলে এক্সট্রা অর্ডিনারি চাইল্ড যাদেরকে বলা হয়, এবং যারা হচ্ছে অতটা স্বাভাবিক নয়, তারপরে যে কোনো নিপীড়িত, যে কেউ হয়তো মেন্টালি রিটার্ডেড, হয়তো মাথাটা একটু সমস্যা আছে, আপনি দেখলেন যে তার সঙ্গে কোনো একটা অত্যাচার হচ্ছে, তার একটু মাথাটা সমস্যা আছে, কিন্তু সেই মাথার সমস্যা নিয়ে সে তো কিছু বলতে পারছে না, সে কিছু করতেও পারছে না, আপনি দেখছেন যে ওই মেয়েটাকে অত্যাচার করছে, তাহলে আপনি তার সঙ্গে কি করবেন? আপনার তো সামর্থ্য নেই যে তাকে 2 টাকা দিয়ে হেল্প করবো, তাহলে তখন আপনি কি করবেন? আপনি বিনা খরচায়, এখানে খরচায় কোনো খরচা নেই, এখানে আইনি সহায়তা কেন্দ্রে সমস্ত উকিল বাবুরা আছেন, এখানে বোধহয় কিছু উকিল বাবু এসেওছেন, সকলে আছেন, তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারে। আপনাদের শুধু একটু এগিয়ে এসে বলতে হবে যে আমার সঙ্গে এইটা হচ্ছে, আমি কি করব। তাহলে দেখবে তোমাদের অনেক অনেক সমস্যা, ছোট ছোট সমস্যা, বড় বড় মাঝারি, কোনো অসুবিধা নেই, যে কোনো সমস্যা বিনা খরচায়, বিনা বাধায় সেই সমস্যার সমাধান হয়ে যাবে। বোঝা গেল? একটু বোঝা গেল? অল্প বোঝা গেল কি, নাকি কিছুই বোঝা গেল না? কিছু বোঝা গেছে? বেশ, না আপনি হ্যাঁ বললে ও হ্যাঁ কেন বলবে? ওর নিজের হ্যাঁ বলা হলে তবেই ও হ্যাঁ বলবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, খাওয়া দাওয়া করবে। আর অভিভাবক ভাবিকা যারা আছেন সকলকে বলছি, সকলে একটু বাচ্চাদের খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যাতে আপনাদের বাচ্চারা 18 বছরের আগে অন্তত একটু 18 বছর পর্যন্ত একটু সুস্থ থাকে। তারপরে অন্য জায়গায় গিয়ে সে কি করবে কি না করবে সেসব তো আমরা পারি না, সেসব আমাদের হাতে নেই, কিছুই আমাদের হাতে নেই। যতটুকু আমরা তাদেরকে দিতে পারি ততটুকু যেন আমরা দিই। কেমন? ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সম্মানীয় দেবযানী বসুমা।